আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমরা আমাদের টেলিমেডিসিন সার্ভিস থেকে আমি ডক্টর তৌহিদ কুমিল্লা থেকে সবাইকে আবারও ঈদ উল ফিতরের শুভেচ্ছা। তো এখন আমরা সবাই লকডাউনে রয়েছি। পুরো বিশ্ব একটা মহামারী অবস্থায় রয়েছে কোভিড-19 কারণে। তো আমরা অবশ্যই সবাই বাসায় অবস্থান করব এবং বাসায় থাকব এবং বাসায় বসেই আমরা ঈদ উদযাপন করব। আর যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়া ফেসবুক রয়েছে, আমরা সবার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারি এবং কুশল বিনিময় করতে পারি। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কোভিড-19 রিসেন্টলি কিছু নতুন লক্ষণ প্রকাশ করতেছে। আমরা যে কোভিডের আক্রান্ত যে রোগীরা রয়েছে তাদের থেকে নতুন কিছু তথ্য পাওয়া যাচ্ছে, সেটা সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে আমরা সবাই সচেতন হতে পারবো এবং অনেকে আমাদের টেলিমেডিসিন সার্ভিসে ফোন করে জিজ্ঞেস করেন এবং মেসেজের মাধ্যমে জানতে চান আসলে কোভিড-19 লক্ষণ কি না এটা জানার জন্য এবং কি ওষুধ খেতে হবে এটা জানার জন্য আমাদের কাছে ফোন করেন। তো সেই জন্য আমরা আজকেরা এই কোভিড-19 এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে আসলে প্রথমে আসা যাক, সেটা হচ্ছে লক্ষণ নিয়ে, অর্থাৎ এই কোভিড-19 কি লক্ষণ। কোভিড-19 লক্ষণ হচ্ছে 1 নম্বরে সেটা হচ্ছে জ্বর থাকবে। এই জ্বরটা হবে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে, অর্থাৎ 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে হলে তখন আমরা সেটাকে জ্বর বলে থাকি। অনেক সময় সিজনাল ভেরিয়েশনের কারণে সকালবেলা দেখা যাচ্ছে 98 ডিগ্রি ফারেনহাইট জ্বর, কিন্তু বিকেলে 99 ডিগ্রি ফারেনহাইট শরীরের তাপমাত্রা। তবে এটা কিন্তু জ্বর না, অবশ্যই 100 ডিগ্রির উপরে যদি যায় তখন সেটাকে আমরা জ্বর বলে থাকি। 2 নম্বরে হচ্ছে শুকনো কাশি থাকতে হবে, অর্থাৎ এই কাশির সাথে কোনো শ্লেষ্মা জাতীয় পদার্থ বের হবে না, অর্থাৎ আমরা যেটাকে বলি কফ, এরকম কফ বের হবে না। 3 নম্বরে হচ্ছে যারা কোভিডে আক্রান্ত হয় তাদের শ্বাসকষ্ট থাকে, অর্থাৎ শ্বাস নিতে কষ্ট হয়, শ্বাস নিতে পারে না, বুক আটকে যায়, এরকম একটা সমস্যা হয়। গা শিরশির করে ওঠা, গা কাঁপুনি দিয়ে ওঠা, মাথা ব্যথা, মাথার এই সামনের অংশটা প্রচুর পরিমাণে ব্যথা থাকবে, এটা হচ্ছে কোভিডের একটা অন্যতম লক্ষণ। গলা ব্যথা থাকবে, গলা ব্যথার সাথে সর্দি থাকতে পারে, গন্ধ বা স্বাদের অনুভূতি থাকবে না, পুরা শরীরের অর্থাৎ মাংসপেশিতে ব্যথা থাকবে। এই 9টা লক্ষণ যদি থাকে তখন আমরা বলে থাকি যে সে কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাসে আক্রান্ত। তো এই কয়টা লক্ষণ সবাইকে অবশ্যই মনে রাখতে হবে। এই লক্ষণগুলোই মূলত এখন কোভিড-19 প্রকাশ করছে। তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরীক্ষা করাতে পারেন, কোভিড-19 যে পরীক্ষা, এই পরীক্ষাটা করাতে পারেন। আর এখন আমরা আবার বলে দিব কি লক্ষণ, অর্থাৎ জ্বর থাকবে 100 ডিগ্রি ফারেনহাইটের উপরে, শুকনো কাশি থাকবে, শ্বাসকষ্ট থাকবে, গা শিরশির করা, গা কাঁপুনি দিয়ে ওঠা, মাথা ব্যথা, গলা ব্যথা, সর্দি থাকতে পারে, গন্ধ বা স্বাদের অনুভূতি হারিয়ে ফেলা, মাংসপেশিতে ব্যথা। এগুলো হচ্ছে কোভিড-19 লক্ষণ। যদি কারো ভিতরে প্রকাশ পায় তাহলে বুঝতে হবে যে সে হয়তোবা কোভিড-19 দ্বারা আক্রান্ত। এবার আসা যাক, এই কোভিড-19কে আমরা ভাগ করেছি 4টি ভাগে। একটা হচ্ছে মাইল্ড কেস, মডারেট কেস, সিভিয়ার কেস আর হচ্ছে ক্রিটিক্যাল কেস। 4টা ক্যাটাগরিতে আমরা এই পেশেন্টদেরকে ভাগ করে থাকি। তো প্রথম 2টা যেটা হচ্ছে মাইল্ড এবং মডারেট, এটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট, এতে তেমন কোনো সমস্যা হয় না, লক্ষণগুলো প্রকাশ পায় এবং পেশেন্ট আস্তে আস্তে ভালো হয়ে যায়, আসলে কোনো সমস্যা হয় না। আমরা এই সম্পর্কে চিকিৎসা যখন আলোচনা করব তখন আমরা বলে দেব আসলে কি আমরা চিকিৎসা নিতে পারি, সাপোর্টিভ ট্রিটমেন্ট। আর সিভিয়ার কেসের ভিতরে
এদেরকে অবশ্যই হাসপাতালে ভর্তি থাকতে হবে, অর্থাৎ সরকার অনুমোদিত যে কোভিড সেন্টারগুলো দেওয়া হয়েছে এই কোভিড সেন্টারগুলোতে অর্থাৎ তাকে অ্যাডমিশন নিয়ে থাকতে হবে, অর্থাৎ ওখানে হাসপাতালে চিকিৎসায় থাকতে হবে। তো এদের ক্ষেত্রে সাধারণত শ্বাস নিতে কষ্ট হয় এবং হাইপোক্সিয়া থাকে। এই হাইপোক্সিয়া আমরা বুঝবো কিভাবে? হাইপোক্সিয়া বোঝার উপায় হলো তাদের কনফিউশন থাকবে, অর্থাৎ সে নিজেকেই ভালোভাবে চিনতে পারবে না, হয়তো বা আবল তাবল বলতে থাকবে, পরিবারের দেখা যাচ্ছে লোকজনকে চিনতে পারতেছে না, অর্থাৎ তার গ্লুকোজ লেভেল কমে যায়, এটা হয়। তারপরে তার লিপ অর্থাৎ ঠোঁট নীল বর্ণের হয়ে যেতে পারে, নাকের এই অংশটা নীল বর্ণ হয়ে যেতে পারে। তো হার্ট রেট, যেটা আমাদের হার্ট রেট নর্মালি 60 থেকে 100 বিট পার মিনিট, এটা হচ্ছে এর ভিতরে থাকলে আমরা এটাকে নর্মাল বলে থাকি। কিন্তু যারা কোভিডে আক্রান্ত হয় তাদের হার্টবিটটা সাধারণত 100-এর উপরে চলে যায়, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি মেডিকেলের ভাষায় টেকিকার্ডিয়া, অর্থাৎ তাদের হার্টবিট 160 বিট পার মিনিটের মতো হয়ে থাকে। আর আরেকটা আছে খুবই ডেঞ্জারাস, সেটা হচ্ছে সাইলেন্ট হাইপোক্সিয়া। এই সাইলেন্ট হাইপোক্সিয়াতে লক্ষণগুলো প্রকাশ পায় না, কিন্তু রক্তে অক্সিজেন লেভেলের পরিমাণ কমে যায়, অর্থাৎ অক্সিজেন স্যাচুরেশন সেটা হচ্ছে থাকার কথা 95 থেকে 99%, ওটা দেখা যায় যে 90%-এর নিচে নেমে চলে আসতেছে, তখন সেটা হচ্ছে হাইপোক্সিয়া, অর্থাৎ স্যাচুরেশনটা কমে যায়। তো এইসব পেশেন্টের সাধারণত কোনো প্রকার লক্ষণ প্রকাশ পায় না, কিন্তু হঠাৎ করে অক্সিজেনের পরিমাণটা কমে যায়। আর অক্সিজেনের পরিমাণটা কমে গেলে হঠাৎ করে তার যে কোনো ধরনের সমস্যা ডেভেলপ করতে পারে এবং সেক্ষেত্রে রুগী মারা যেতে পারে। তো এই জন্য আমরা বলে থাকি সিভিয়ার কেস এবং ক্রিটিক্যাল কেসে সাধারণত হাসপাতালে ভর্তি থাকা উচিত। আর এই যে হাইপোক্সিয়াটা দেখার জন্য পালস অক্সিমিটার একটা মেশিন আছে ছোট, এই মেশিনটা ঘরে রাখতে পারেন আপনারা, এটা দিয়ে একটু পরপর আপনি আপনার অক্সিজেন স্যাচুরেশনটা দেখতে পারেন। যারা কোভিডে আক্রান্ত, সবার রাখার প্রয়োজন নেই, যদি কেউ আক্রান্ত হয় একটা রাখতে পারেন। এটা আমরা হাসপাতালে সাধারণত আমরা অক্সিজেন স্যাচুরেশনটা দেখে থাকি, যখন ওটির যেমন অপারেশনের পরে আমরা এগুলো দেখে থাকি, ছোট বাচ্চাদের দেখে থাকি। তো এই পালস অক্সিমিটারটা দিয়ে আসলে অক্সিজেন স্যাচুরেশনটা দেখা হয়। তো আপনি এই অক্সিজেন স্যাচুরেশনটা আপনি দেখতে পারেন নিজেই বাসায় পালস অক্সিমিটারের মাধ্যমে। আর যেটা হচ্ছে ক্রিটিক্যাল পেশেন্ট, এই ক্রিটিক্যাল পেশেন্টটা থাকে হচ্ছে 5%, এদের ক্ষেত্রে খুব সমস্যা ডেভেলপ করে, যাদের হাইপারটেনশন, ডায়াবেটিস, ওল্ড এজ, তারা সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই ক্রিটিক্যাল পর্যায়ে চলে যায়। তো তাদেরকে অবশ্যই সাবধানে থাকতে হবে। এদের ক্ষেত্রে আইসিইউ সাপোর্টের প্রয়োজন হয়, অর্থাৎ তাদের আইসিইউ এর প্রয়োজন হয়। তারপরে হচ্ছে শরীরের বিভিন্ন অঙ্গ কার্যকারিতা হারিয়ে ফেলতে পারে, অর্থাৎ তারা একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে তারা থাকে, অর্থাৎ এই 5% পেশেন্ট অর্থাৎ ক্রিটিক্যাল পেশেন্ট, এরা সাধারণত ওল্ড এজ হয় এবং এদের ডায়াবেটিস থাকতে পারে, হাইপারটেনশন থাকতে পারে, এর কারণে তারা দেখা যাচ্ছে যে এই ক্রিটিক্যাল পর্যায়ে পৌঁছে যায়। তাহলে এই দুই ধরনের পেশেন্ট, একটা হচ্ছে সিভিয়ার কেস এবং ক্রিটিক্যাল কেস, এদেরকে অবশ্যই হাসপাতালে থাকতে হবে, অর্থাৎ কোভিড সেন্টারগুলোতে, এবং যেখানে আইসিইউ সাপোর্ট রয়েছে, অর্থাৎ যে কোনো সময় আইসিইউ এর প্রয়োজন হতে পারে। আর যেটা আমরা বললাম মাইল্ড থেকে মডারেট, এটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট বা সাপোর্টিভ কেয়ারের মাধ্যমে এদেরকে এরা সুস্থ হয়ে যায় এবং এরা বাসায় বসেই তাদের চিকিৎসা চালিয়ে যেতে পারে, অর্থাৎ এদেরকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে। যেটা চিকিৎসার ভিতরে সবসময় বলা হয়ে থাকে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে পানি খেতে হবে, অর্থাৎ যারা এখনও আক্রান্ত হয়নি বা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে প্রচুর পরিমাণে, অর্থাৎ আমরা এখানে প্রতিরোধ এবং প্রতিকার দুটো সম্পর্কে আমরা বলবো, অর্থাৎ প্রতিরোধ এখনও হয়নি যাতে না হয়, আর প্রতিকার হচ্ছে চিকিৎসা, যেটা অর্থাৎ প্রচুর পরিমাণে পানি খেতে হবে। প্রচুর পরিমাণে যদি আমরা পানি খাই তাহলে আমাদের শরীরে প্রচুর পরিমাণে পানি থাকবে এবং রক্ত চলাচল বেশি থাকবে এবং আমাদের শরীরে অ্যান্টিবডি উৎপাদনও বাড়বে, রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়বে। এই জন্য পানি খেতে হবে। যদি সম্ভব হয় হালকা কুসুম গরম পানি খাওয়া ভালো, কোনো প্রকার ঠান্ডা জাতীয় খাবার খাওয়া যাবে না। আমরা গরমের সময় একটু ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করি, অবশ্যই এটা
পরিহার করতে হবে, অর্থাৎ ঠান্ডা জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না এখন অন্তত কিছুদিন হলেও এটা পরিহার করতে হবে। হালকা গরম পানিতে লবণ মিশিয়ে দিনের ভিতরে কমপক্ষে 3 বার গড়গড়া করা উচিত। আপনারা লেবু বা আদার পানি এটা প্রতিদিন অল্প কিছু গরম পানি করে খেতে পারেন। প্রচুর পরিমাণে পুষ্টিকর খাবার খেতে হবে, অর্থাৎ শাকসবজি খেতে হবে, ফল খেতে হবে। একটু টক জাতীয় ফল খেলে ভালো হয়, অর্থাৎ ভিটামিন সি জাতীয়, সি এবং ডি যে খাবারগুলোর ভিতরে রয়েছে, এই ভিটামিন সি এবং ডি জাতীয় খাবার খাওয়া খুবই জরুরি, কারণ এতে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় যে খাবারগুলো, এই খাবারগুলো অর্থাৎ ভিটামিন সি, ভিটামিন ডি এবং ভিটামিন ই, এই খাবারগুলো যে খাবারগুলোর ভিতরে এই 3টা উপাদান থাকে, এই খাবারগুলো একটু বেশি বেশি খেতে হবে, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং যদি কেউ কোভিডে আক্রান্ত হয় তার জন্য খুব উপকারী, অর্থাৎ তার শরীরে খুব দ্রুত অ্যান্টিবডি উৎপাদন হবে। তো বলা হচ্ছে কিছু কিছু গাইডলাইনে যে আপনি পারলে প্রতিদিন সকালবেলা যে হালকা রোদ, এই হালকা রোদে মিনিমাম আধা ঘন্টা আপনি একটু হাঁটাচলা করেন সকালের রোদটাতে, অর্থাৎ এই রোদটাতে ভিটামিন ডিটা প্রচুর পরিমাণে থাকে। আর যাদের জ্বর থাকবে তাদের অবশ্যই প্যারাসিটামল জাতীয় ওষুধ খেয়ে জ্বরটাকে কমিয়ে রাখতে হবে, অর্থাৎ আপনি 6 ঘন্টা পর পর জ্বরের ওষুধ খেতে পারেন। যদি আপনার সর্দি থাকে বা হাসি থাকে তাহলে অ্যান্টিহিস্টামিন জাতীয় খাবার, অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে পারেন। যদি পাতলা পায়খানা থাকে তাহলে আপনি পাতলা পায়খানার জন্য যে মেট্রোনিডাজল, এই মেট্রোনিডাজলটা আপনি খেতে পারেন 3 বেলা ভরা পেটে। সেটা হচ্ছে যে ডায়রিয়ার ক্ষেত্রে, যদি কারো পেটে পাতলা পায়খানা বা ডায়রিয়া থাকে, শুকনো কাশি থাকলে যে কোনো কাশির সিরাপ আপনি খেতে পারেন। আপনার যদি শ্বাসকষ্ট থাকে, আপনি শ্বাসকষ্টের জন্য যে আমরা বাজারে পাওয়া যায় মোনাস্টামে, এই ট্যাবলেটটা প্রতি রাতে একটা করে আপনি খেতে পারেন। তবে অবশ্যই মনে রাখতে হবে মানসিকভাবে আপনাকে ভেঙে পড়লে চলবে না। আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন তাহলে দেখা যাচ্ছে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ কাজ করবে কম, অর্থাৎ আপনার অ্যান্টিবডি উৎপাদন কম হবে। আর অ্যান্টিবডিও যদি উৎপাদন কম হয় তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। আর হাত ধোয়ার ব্যাপারে আমার যেটা পরামর্শ, যে অনেকে আমাদেরকে ফোন করে জানতে চায় হাত কতবার ধুতে হবে বা কী আসল বিষয়। আসলে আপনি বাইরে যদি না যান, বাইরে না গেলে আপনি ঘরের ভিতরে আছেন, আপনি কন্টিনিউ হাত ধোয়ার দরকার নেই। 20 মিনিট পর পর বা আধা ঘন্টা পর পর হাত ধোয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি বাইরে যান অবশ্যই বাইরে আপনি স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া 3 ফিট দূরত্ব বজায় রেখে চলাফেরা করবেন সবসময়, এবং জনসমাগম এড়িয়ে চলতে হবে এবং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে, এবং বাইরে থেকে এসে অবশ্যই ভালোভাবে হাত মুখ ধুয়ে ফেলতে হবে। আমি যেটা সবাইকে পরামর্শ দিয়ে থাকি সেটা হচ্ছে বাইরে থেকে আসার পর আপনি সরাসরি বাথরুমে গিয়ে গোসল করে ফেলবেন, এবং যখন সাবান লাগাবেন অন্তত 20 সেকেন্ড আপনি ওয়েট করবেন সাবান লাগিয়ে সারা শরীরে জীবাণু থাকলে, যাতে জীবাণুটা ধ্বংস হয়ে যায়। এবং জামা কাপড়কে অবশ্যই 20 মিনিট আপনি সাবান পানিতে ভিজিয়ে রাখবেন এবং আপনি পরিষ্কার হয়ে গেলেন। আর অবশ্যই বাইরে গেলে হাত গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে এবং নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে, অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর যেটা এখানে বলবো সেটা হচ্ছে আপনি প্রতিদিন আপনার ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন, অর্থাৎ শ্বাসটাকে নিয়ে ধরে রাখবেন, ধরে আস্তে 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 ছাড়বেন। এটা মিনিমাম দিনের ভিতরে 20-22 বার আপনি চাইলে করতে পারেন। এবং যেটা হচ্ছে গণপরিবহন বা বিভিন্ন ধরনের জনসমাগম, এগুলো অবশ্যই এড়িয়ে চলতে হবে। আর যদি দেখা যায় যে আপনি করোনা আক্রান্ত হয়ে সিভিয়ার এবং ক্রিটিক্যাল কেসে পৌঁছে গেছেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই 333-তে ফোন করবেন, অর্থাৎ এটা হটলাইন, এখান থেকে আপনি পরামর্শ গ্রহণ করতে পারেন। তো ওভারঅল আমরা আজকে মোটামুটি আমরা আলোচনা করলাম কোভিড-19 এটা থেকে বাঁচার উপায়, অর্থাৎ আপনার শরীরে সবাই কিন্তু আর যে কোভিড-19-এ আক্রান্ত হলেই যে মারা যাবেন এটা কিন্তু সঠিক না, অর্থাৎ অনেক মানুষ আপনার ভালো হয়ে যাচ্ছে, অর্থাৎ ভালো হওয়ার পরিমাণ বেশি, মারা যাওয়ার পরিমাণ
কম। তো এই জন্য আপনার মনোবলটাকে ধরে রাখতে হবে এবং অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার খেতে হবে। প্রতিদিন কম করে হলেও আপনাকে 20 মিনিট হাঁটতে হবে, 20 মিনিট হাঁটতে হবে, একটু এক্সারসাইজ করবেন, তাহলে আপনার শরীরে অ্যান্টিবডি উৎপাদন হবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পাবে। তাহলে সেক্ষেত্রে আপনি কোভিড-19 থেকে বাঁচতে পারবেন। আর হচ্ছে আপনারা উল্টাপাল্টা ওষুধ খাবেন না, অবশ্যই রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনি ওষুধ খাবেন। কাশির পরিমাণ বেশি থাকলে আপনি অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে পারেন, তবে সেক্ষেত্রে রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি যে কোনো ধরনের ওষুধ সেবন করতে পারেন এবং তারা আপনাকে সঠিক নির্দেশনাই প্রদান করতে পারবে। নিজের ইচ্ছা মতো অনেক প্রকার ওষুধ খেয়ে দেখা যাচ্ছে যে অন্য অঙ্গ ফেইলিওর হয়ে আপনি মারা যেতে পারেন। আর এখানে ঝুঁকিতে বেশি রয়ে গেছে যারা ডায়াবেটিস এবং হাইপার টেনশনে ভুগতেছে এবং ওল্ড এজের তারা কোভিড-19 বেশি আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। তাদের ক্ষেত্রে ঝুঁকি রয়েছে। সবার বাসায় বয়স্ক যারা রয়েছে তাদেরকে অবশ্যই বাসার ভিতরে রাখবেন এবং বাইরে যাতে খুব কম যায় সেক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। তো আশা করি সবাই কথাটা সবাই বুঝতে পেরেছেন। তো আবারও ঈদের শুভেচ্ছা সবাইকে। সবাই বাসায় থাকুন, সুস্থ থাকুন, সেই শুভকামনায় আমি ডক্টর তৌহিদ, কুমিল্লা থেকে।